দলের ম্যাচ কিন্তু বর্তমানে নেই, কিন্তু ভারতীয় দলের ম্যাচ কবে কবে রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলবো, পুরোপুরি বলবো যে ভারতের ম্যাচ কবে কবে কার সাথে সিরিজ সেটা বলবো, সেটা পরে বলছি। তার আগে বলছি যে সূর্যকুমার যাদব নাকি কলকাতায় আসতে চলেছে, এটা একটা সূত্র মারফত জানা যাচ্ছে, আনঅফিসিয়ালি জানা যাচ্ছে, অফিসিয়ালি কিন্তু এখনো জানা যাচ্ছে না। আনঅফিসিয়ালি জানা যাচ্ছে যে কেকেআরের যে মানে কেকেআর আর কি অফার দিয়েছে সূর্যকুমার যাদবকে 2025 IPL এ ক্যাপ্টেন্সি করার জন্য কেকেআরের হয়ে, মানে শ্রেয়াসকে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছে না, শ্রেয়াসের থেকে বেটার কাউকে ক্যাপ্টেন হিসেবে হয়তো সূর্যকুমার যাদবকে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এটা আদৌ সত্যি হবে নাকি জানি না। আমার যতদূর মনে হয় সূর্যকুমার যাদব কোনোভাবেই সূর্যকুমার যাদবকে মুম্বাই নিয়ে ছাড়বে না, আমার যতদূরভাবে মনে হয়। এই ঘটনা আগেও ঘটেছিল, আগেও শোনা যাচ্ছিল কুইন্টন ডি কোককে যখন নিতে চেয়েছিল কলকাতা নাইট রাইডার্স, যখন গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হয়েছিল, কিন্তু পায়নি, কুইন্টন ডি কোককে কোনো মূল্যেই ছাড়েনি। সূর্যকে তখনও নেওয়ার চেষ্টা করেছিল, সূর্যকে তখনও ছাড়েনি, এখনও ছাড়বে না আমার যতদূর মনে হয়। তবে যে কাপ জিতিয়েছে, যার জন্য কাপ জিতেছে একজন IPL জেতা অধিনায়ক, তাকে সরিয়ে দেওয়াটা ঠিক হবে না। বেটার কাউকে অবশ্যই নেবে, বাট ক্যাপ্টেন্সি চেঞ্জ করার কোনো মানেই হয় না, তাকেই রেখে দিক না, অসুবিধার কি আছে। সূর্যকুমার যাদবকে ছাড়া লাগবে না, সূর্যকুমার যাদবকে হলে ভালো হয় ঠিকই, বাট লাগবে না। যে তৈরি করলো সে থাক, আর যারা টিমে রয়েছে তারাই থাক, সেটাই আর কি কলকাতার জন্য ভালো হবে। তাই ক্লিয়ার করে নিশ্চয়ই বলে দিলাম যে সূর্যকুমার যাদব কেকেআরে আসছে কি আসছে না, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সংশয় থাকতে পারে। এবার এইটা যদি অফিসিয়ালি জানা যায় সেটা আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। অফিসিয়ালি মনে হচ্ছে এটা হবে না, যেরকম আছে এরকমই হয়তো হবে। সূর্যকুমার যাদব মুম্বাইয়ের হয়ে খেলবে, আর হার্দিক পান্ডিয়া হয়তো কেকেআরের মুম্বাইয়ের অধিনায়ক হবে না। এতে আবার মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার চান্স কিন্তু বেড়ে গেল সূর্যর, কেন এইখান থেকে অলরেডি কেকেআরের কাছ থেকে অফার পেয়েছে ক্যাপ্টেন্সি। এবার সব প্লেয়ারই কিন্তু ক্যাপ্টেন্সির অফার কেউ ফেরায় না, ক্যাপ্টেন্সি করতে চায়। এবার মুম্বাই ইন্ডিয়ান্স তখন চাইবে যে সূর্যকুমার যাদবই করুক অধিনায়কত্ব মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবার সেটা যদি করে তো সেটা হার্দিকের জন্য খারাপ হবে, হার্দিক আর অধিনায়ক থাকবে না। হার্দিক আগের বছর ভালো করতেও পারেনি, জঘন্য খেলেছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্যাপ্টেন হিসেবেও ভালো করতে পারেনি, তাকে সরিয়ে দেওয়া হবে, একদম ঠিক আছে। বাট সূর্যকুমার যাদব অধিনায়ক থাকবে, আর কি আর করা যাবে। সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব আমরা দেখতে পাবো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, রোহিত শর্মাও সেটাই চায়। এবং টিমের অনেক প্লেয়ার আর কি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না খেলতে, ওই জন্য সূর্যকুমার যাদব কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছে। আর পরবর্তী ইন্ডিয়ার কিন্তু T20-তে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবই, এই জন্য সূর্যকুমার যাদবকে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চাইবে না, আর কলকাতা যেভাবে হোক নিতে চাইবে। তবে কলকাতা নিতে পারবে না, তার কারণ মুম্বাই যদি না ছাড়ে কলকাতা নেবে কি করে। এবার সূর্য যদি নিজে চায় যে আমি নিলামে উঠবো, আমি মুম্বাইয়ের হয়ে খেলবো না, তাহলে হয়তো আলাদা ব্যাপার, তাহলে হয়তো সেটা উঠতে পারে। তো দেখা যাক এখন শেষ অবধি কী হয়, সেটা আমি পরে ভিডিওতে জানিয়ে দেবো যে কী হয়। এবার বলবো ইন্ডিয়ান টিমের কথা, ইন্ডিয়ান টিমের কবে কবে সিরিজ রয়েছে সেটা বিস্তারিত সবই কিন্তু বলবো। আগস্ট 2025 সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার ফিকচার। এখন বর্তমানে ভারতের কিন্তু কোনো ম্যাচ নেই, সামনে ম্যাচ রয়েছে বাংলাদেশ সিরিজ থেকে ম্যাচ রয়েছে। চাইলে এর মধ্যে ম্যাচটা দেওয়া যেতেই পারতো, কিন্তু ম্যাচটা দেয়নি, তার কারণ মনে করেছে যে ম্যাচটা দেওয়া ঠিক হবে না, হয়তো একটু রেস্টের প্রয়োজন প্লেয়ারদের, এই জন্যই হয়তো রেস্ট দেওয়া হয়েছে, না হলে কখনোই রেস্ট দেওয়া হতো না, এবং তাদেরকে ম্যাচ দেওয়া মানে রেস্ট দেওয়া হতোই না। আর টেস্ট মানে বাংলাদেশের বিপক্ষে 2টো টেস্ট খেলতে হবে, টিম ইন্ডিয়ার। তারপর আবার 3টে T20 ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে, তারপরে 3টে টেস্ট ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা সম্ভবত ভারতের মাটিতে। তারপরে কিন্তু 4টে T20 ম্যাচ খেলতে হবে সাউথ আফ্রিকার মাটিতে কিন্তু খেলতে হবে, সেটা অ্যাওয়ে ম্যাচ। তারপর 5টা টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে। ওই সিরিজ জিতলে তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটা এগিয়ে যাবে কিন্তু ভারতীয় দল। আর 5টা T20 ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, 3টে ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, 2025 IPL-টা খেলবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, 5টা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে ভারতীয় দল। এই হলো ফিক্সচার। আর ভারতের ইংল্যান্ড সফর 2025, প্রথম টেস্ট 20 জুন থেকে 24 জুন হেডিংলি, আর দ্বিতীয় টেস্ট 2রা জুন থেকে 6 জুলাই এজবাস্টন, তৃতীয় টেস্ট 10ই জুলাই থেকে 14 জুলাই লর্ডস, চতুর্থ টেস্ট 23 থেকে 27 জুলাই ওল্ড ট্রাফোর্ড, আর পঞ্চম টেস্ট 31 জুলাই থেকে 4 আগস্ট লন্ডনে। এই 2021 সালে যে খেলাটা হয়েছিল যখন বিরাট কোহলি অধিনায়ক ছিল, তখন ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে কিন্তু টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল, টেস্ট সিরিজটা হয়েও ছিল, করোনার দোহাই দিয়ে লাস্ট ম্যাচটা হয়নি, ওখানে 2-1 ভারত এগিয়েছিল। আর ওই লাস্ট ম্যাচটা জিততো, 3-1 জিততো ভারত, কিন্তু তারপরে আর ওই ম্যাচটা জিততে পারলো না, ওই ম্যাচটা বোধহয় ইংল্যান্ড জিতে নিয়েছিল পরেরটা।
ইংল্যান্ড জিতে নেওয়াতে 2-2 হয়েছিল, 2-2 হয়েছিল, ওই জন্য আর জিততে পারেনি ভারত, মানে ড্র হয়েছিল ওই সিরিজটা। এবার সামনে ওই মানে ওইখানে সব চোট টোট লেগে যায় তো, এবার বর্ডার গাভাস্কার ট্রফি মতো যদি পারফরমেন্স করে তাহলে আলাদা ব্যাপার। আর মানে ইংল্যান্ডের কন্ডিশন একরকম, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমি মনে করি ব্যাট করা যদি একটু বাউন্স যে খেলতে পারবে, যে একটু বল ছাড়তে পারবে, যে একটু মোটামুটি পুল শট খেলতে পারবে, সে অস্ট্রেলিয়ার পিছিয়ে সাকসেসফুল হবে। আর যে একটু সুইং, আর ইংল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। ইংল্যান্ডের কন্ডিশন কখন সুইং করে বল, মানে কখন আবার হাওয়া চলে আসে, এটা বোঝা। ওই নিউজিল্যান্ডের পিচে ব্যাট করা যেমন কঠিন, ইংল্যান্ডের পিছেও ব্যাট করা কঠিন। সাউথ আফ্রিকার পিছে আর ওই অস্ট্রেলিয়ার পিছে বাউন্স বেশি, তারা বাউন্স করার চেষ্টা করে, শর্ট বল দেওয়ার চেষ্টা করে আর বাউন্সার দেওয়ার চেষ্টা করে। এবার ওই সব বলে যে টিকে রাখতে পারে, গায়ে লাগলেও টিকে থাকতে পারে, ধৈর্য ধরে খেলতে পারে, সে কিন্তু ওইখানে সাকসেসফুল হয়। আর ইংল্যান্ডের পিছে কিন্তু অত বাউন্স হয় না, ওখানে কিন্তু বল সুইং করে, মানে আবহাওয়ার সাথে সাথে ওইখানে বল সুইং করে। যেরকম যখন আবহাওয়া হয় তখন কিন্তু বল সুইং করা শুরু করে, এবং সুইং করার মধ্যে যদি খেলতে পারে তো ভালো, না হলে কিন্তু সমস্যা। এটাই মানে ওইখানের কন্ডিশন হলো ওরকম আর কি। সাউথ আফ্রিকার কন্ডিশন যেমন ওই একই অস্ট্রেলিয়ার মতো, নিউজিল্যান্ডের কন্ডিশন আবার ইংল্যান্ডের মতো। এটাই হলো মূল ব্যাপার। এর মধ্যে একটা ইন্টারভিউতে বলেছেন যে মোহাম্মদ রিজওয়ান শুধুমাত্র বিরাট কোহলি 2022 টি-20 বিশ্বকাপে ওই ইনিংস খেলতে পারতেন, শুধুমাত্র তিনি ম্যাচটি জেতাতে পারতেন, এটা অন্য কেউ পারতো না, যেটা বিরাট কোহলি করে দেখিয়েছে। এই জন্য তো তাকে কিং কোহলি বলা হয়, একা ম্যাচ বের করতে বলে। আর মিচেল স্টার্ক বলেছেন বর্ডার গাভাস্কার ট্রফি এখন 5 ম্যাচের অ্যাশেজ সিরিজের সমান। ওই স্টিভ স্মিথ বলেছে অস্ট্রেলিয়া মানে আমাদের দল এবং ভারতীয় দল, এই দুটো দল কিন্তু বর্তমানে সেরা, এবং এই জন্য কিন্তু আকর্ষণীয় হতে চলেছে। সামনে যে বর্ডার গাভাস্কার ট্রফি রয়েছে, ওই বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু আকর্ষণীয় হতে চলেছে। তবে যতই বর্ডার গাভাস্কার ট্রফি হোক, যতই ওয়ানডে ম্যাচ হোক, মানে যখনই কিন্তু টি-20 ম্যাচগুলো হয় তখনই কিন্তু আকর্ষণীয় বেশি হয়। ওয়ানডে ম্যাচও হয়, যদি হাড্ডাহাড্ডি ম্যাচ হয় তাহলে ভালো লাগে দেখে। আর ম্যাথিউ এডেন বলেছে বিরাট কোহলি এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আবার একটি ছাপ ফেলতে চলেছেন, তিনি এই বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন। সেটা ঠিকই, তবে বিরাট কোহলি আগে যেরকম খেলতে পারতো 2018-19 যতটা মানে টেস্টে, তারপর থেকে টেস্টে একটু খেলাটা একটু কেমন যেন খেলছে, অতটা ভালো না। মাঝে মাঝে খেলেছে, বাট এই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে যদি সব থেকে বেশি রান করতে পারে বা ধারাবাহিকভাবে রান করতে পারে, 2-3টে সেঞ্চুরি করতে পারে, তাহলে তো ভালো লাগবে। 5টা টেস্টে 2-3টে সেঞ্চুরি তো আশা করতেই পারি, মানে প্রায় 5টা ম্যাচ 10টা ইনিংসে 3-4টেতে সেঞ্চুরি আশা করা যেতেই পারে বিরাট কোহলির কাছ থেকে, বা একটা ডবল সেঞ্চুরি আশা করা যেতেই পারে। এই যে বাবর আজম ছোটোখাটো দলের বিপক্ষে খেলেছে, রান করেছে। বিরাট কোহলি কিন্তু ছোটোখাটো দলের বিপক্ষেও রান করেছে, যে করেনি তা নাই, যে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এইসব এদের এগেনস্টে ডবল সেঞ্চুরিও করেছে, ভালো খেলেছে। কিন্তু আবার নিউজিল্যান্ডের দল ভালো, তাদের এগেনস্টে কিন্তু আবার সেঞ্চুরি মেরেছে, ডবল সেঞ্চুরিও বোধহয় মেরেছে। অধিনায়ক হিসেবে মনে হয় 7খানা ডবল সেঞ্চুরি মেরেছিল টেস্টে, মানে অধিনায়ক হিসেবে। এটা কিন্তু মানে অধিনায়কদের মধ্যে সেরা একটা পারফরমেন্স। তো তখন যেরকম খেলতে পারতো, এখন তারপর থেকে 2019 সালের পর থেকে খেলাটা একটু টেস্টে কমে গেছে। ওয়ানডেতে হয়তো খেলেছে, টি-20তেও মোটামুটি খেলেছে, কিন্তু টেস্টে সেইভাবে খেলতে পারেনি। টেস্টে অনেকটাই রেকর্ডটা খারাপ। ওর থেকে রোহিত শর্মা ভালো খেলেছে 19 সালের পর থেকে, টেস্টের কথা আমি বলছি। আর টেস্টে রোহিত শর্মা থাকতোই না, ক্যাপ্টেন হওয়া তো দূরের কথা ছিল, একসময় তো চান্সে পেতো না। বিরাট কোহলি পুরো চান্স দিয়ে দিয়েছিল, বিরাট কোহলি তাকে সুযোগ দিয়ে দিয়েছিল বলেই সুযোগটা পেয়েছিল, না হলে কিন্তু কখনোই সেই সুযোগটা পেতো না। সুযোগ তাকে দেওয়াই হতো না, তাকে দিয়েছিল বিরাট কোহলি অধিনায়ক ছিল বলে তাকে দিতে পেরেছিল। এই জন্য
মানে সে টেস্টে ভালো খেলতে পেরেছে, তারপর তাকে ওপেন করিয়েছিল। সে কিন্তু আগে টেস্টে খেলতো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে খেলতো, তারপরে তাকে ধারাবাহিকভাবে ওপেন করিয়েছে। এবার তার সাথে এক এক সময় গিল ওপেন করেছে, এখন যশস্বী জয়সওয়াল ওপেন করে, কেএল রাহুলও ওপেন করেছে, হ্যাঁ অনেকেই কিন্তু ওপেন করেছে, কিন্তু রোহিত শর্মা ওপেন করেছে, তার সাথে অন্য সব পার্টনাররা চেঞ্জ হয়েছে। আর টেস্টে আমরা এটাও দেখতে পারি কেএল রাহুল আর ঋষভ পান্তকে একসাথে দলে খেলতে, এটা আমরা দেখতেই পারি। মানে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ওপেন, 3 নম্বরে শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে কেএল রাহুল, 7 নম্বরে জাদেজা। এটাতে আমরা দেখতেও পারি। কেন, যেহেতু শ্রেয়াসকে নেয় নাকি সন্দেহ আছে, শ্রেয়াসের জায়গায় কেএল রাহুল, ঋষভ পান্ত দুজনকে যদি নিয়ে নেয় ভালো। আর কেএল রাহুল কিন্তু একটা মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ভালোই পারফরমেন্স করে, তাকে না নিলে মানে ভালো হবে না, তাকে নেওয়া উচিত। টি20তে নেয় না সেটা ঠিক আছে, কিন্তু ওয়ানডেতে অবশ্যই নেওয়া উচিত। আর টি20তে আগে পারফরমেন্স করতো তাই নিত, এখন আর পারফরমেন্স করে না, এই জন্য তাকে নেয়নি, এই জন্য পুরোপুরি তাকে বাদ দিয়ে দিয়েছে। পারফরমেন্স তুমি যদি করতে না পারো তাহলে কি আর নেওয়া হবে? তখন তো বাদ দিয়ে দেওয়া হবে, সেই জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর বর্ডার গাভাস্কার ট্রফিটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আসলে বিরাট কোহলির এই ক্যাপ্টেন্সি ছাড়াই উচিত হয়নি টেস্টে। বিরাট কোহলি যখন অধিনায়ক ছিল তখন ইন্ডিয়া যেন একটা আলাদাভাবে খেলতে পারত। এবার বিরাট কোহলি যখন ছেড়ে দিয়েছিল ক্যাপ্টেন্সি, তারপর থেকে রোহিত শর্মা অধিনায়কত্ব করেছিল, কিন্তু টেস্টে অতটা রোহিত শর্মা টেস্টে অধিনায়ক হিসেবে অতটা ভালো না। টি20তে বেস্ট, ওয়ানডেতেও ভালো, কিন্তু টেস্টে ভালো না, এটাই হলো সমস্যা। এই জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আদৌ উঠতে পারে নাকি ঠিক নেই। কেমন ক্যাপ্টেন্সি করতে পারে টেস্টে সেটা বর্ডার গাভাস্কার ট্রফিতেই বোঝা যাবে, পুরোপুরি। সেখানে কীরকম ব্যাটিং চেঞ্জ করে, কীরকম বোলিং চেঞ্জ করে, কীরকমভাবে ফিল্ডিং চেঞ্জ করে, এগুলো দেখেই তো বোঝা যাবে ভালো ক্যাপ্টেন্সি করেছে না খারাপ ক্যাপ্টেন্সি করেছে। নিজে কেমন ব্যাটিং করে, ক্যাপ্টেন্সি করার পর ভালো ব্যাটিং করতে পারে নাকি, এগুলো দেখতে হবে। আমি মনে করি ওয়ানডে আর টি20তে যতটাই ভালো রোহিত শর্মা, ততটাই খারাপ টি20তে, ততটাই খারাপ টেস্টে। সেই সিরিজে এই বুমরা, শামি, এই দুজনকে লাগবে, তার সাথে সিরাজকে লাগবে, 3 জন পেসার লাগবে। আর হার্দিক পান্ডিয়াকে টেস্টে আমি জানি না খেলাবে নাকি, এগুলো সব গৌতম গম্ভীর সিদ্ধান্ত নেবে। গৌতম গম্ভীর যদি মনে করে না বিদেশে খেলতে গেলে আমরা একটা অলরাউন্ডার নিয়ে যাব, যেমন ওরা ক্যামেরন গ্রিনকে নিয়ে যায়, মিচেল মার্শকে নিয়ে যায়, ওরকম যদি মানে ভারত যদি নিয়ে যায় তাহলে সব থেকে ভালো হয়। অনেক দিন খেলা নেই, এখন প্লেয়াররাও একটু রেস্ট পাচ্ছে, প্লেয়াররাও একটু সময় কাটাচ্ছে তার পরিবারের সাথে। তারপরে কিন্তু পড়া শিডিউল, টানা কিন্তু ম্যাচ রয়েছে ভারতের, টানা ম্যাচ, টেস্ট ম্যাচ প্রচুর খেলতে হবে, টেস্ট ম্যাচ অনেকগুলো খেলতে হবে। ওয়ানডে ম্যাচ ওই অল্প কয়েকটা রয়েছে, টি20 ম্যাচও অনেকগুলো রয়েছে। টি20 ম্যাচও যে নেই তা না, টি20 ম্যাচে সেখানে আবার শুভমান গিল অধিনায়কত্ব করবে, শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে, আর ক্যাপ্টেন্সি না ভাইস ক্যাপ্টেন্সি করবে, আর ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব। আর গৌতম গম্ভীরের বন্ডিংটা খুব ভালো, সেখানে আমরা দেখতেও পারি আবার হয়তো রিঙ্কু সিং বা সূর্যকুমার যাদবকে বল করাতে, এরকম কিছু অবিশ্বাস্য কিছু সিদ্ধান্ত আমরা দেখতেও পারি। হাসি পায় গৌতম গম্ভীরের কিছু সিদ্ধান্ত, অনেকে মেনে নিতে পারে না, হাসি পায়। বাট অনেকে মনে করে যে গৌতম গম্ভীর বেশি দিন কোচিং করাতে পারবে না, রাহুল দ্রাবিড়ই বেস্ট ছিল, সেটা পরে বোঝা যাবে। রাহুল দ্রাবিড় বেস্ট ছিল, রাহুল দ্রাবিড়ের কোচিং একরকম, গৌতম গম্ভীরটা এক এক রকম রাখছে। গৌতম গম্ভীরটা যেরকম হওয়ার সেরকমই হচ্ছে, কেকেআরের হয়ে যেরকম পরিবর্তন করেছিল, পরিবর্তন করার পর কিন্তু কাপ জিতেছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নারিনকে ওপেনিংয়ে পাঠিয়ে দিয়েছিল, এরকম কোনো বোলারকে হয়তো ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হতে পারে, এমনই মনে করে অনেকে। দেখাই যাক না গৌতম গম্ভীর কী করে, একটা দুটো সিরিজ দেখে তো বোঝা যায় না ভালো না খারাপ, আরও কয়েকটাতে দেখা যাক, তারপর যদি হারতে থাকে তখন নয়, বা আইসিসি ট্রফি হারলো, জঘন্য পারফরমেন্স করলো, এরকমভাবে চেঞ্জ করতে গিয়ে হেরে গেল, তখন ট্রল করলো, সেটা ঠিক আছে। অনেক সময় পর তারপর যদি ভালো করতে না পারে ট্রল করে, তখন ঠিক আছে, তার আগে মানা যায় না। আর ভারতের কোনো সেইভাবে ম্যাচই নেই, তো ভালোই লাগছে না, মানে সময় কাটে না। অনেকে যারা ক্রিকেট প্রেমী তার সময় কাটে না। আইপিএলের সময়টাই ভালো কাটে, কাজের পর থেকে এসে খেলাটা দেখা যায়, অনেকেই কিন্তু জেগে থাকে, তখন 12টা 12:30 ঘুমাতে বাজতো, তখনই ভালো হতো, আইপিএলটা ভালো দেখা যেতে পারতো। তবে টি20 ওয়ার্ল্ড কাপটা ছিল, টি20 ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচ আমি দেখিইনি, অনেক ম্যাচ দেখার আগে আমি ঘুমিয়ে পড়েছি, শেষ হতে হতে একটা, ওই বৃষ্টির জন্য দেরি হতো, ওই জন্য ওই অবধি 1টা 1:30 অবধি খেলা দেখা যেত না, পরে সকালে উঠে তো ভিডিও দিতাম, রাতে দেওয়া হতো না ওই জন্য। আবার শিখর ধাওয়ান কিন্তু অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে, এবং শিখর ধাওয়ানকে আমরা মিস করতে চলেছি। এবার শিখর ধাওয়ান আর রোহিত শর্মা কিন্তু একসময় সেরা ওপেনার ছিল, মানে ওয়ানডেতে কিন্তু সেরা একসময় ওপেনার ছিল, টি20 তো ভালো ওপেনিং করতো,
ভালো ওপেনিং যে করতো না তা না, ভালো ওপেনিং করতো, কিন্তু ওপেনিং করলে কি হবে, তারপরে একটু বাজে ফর্মে ছিল, খেলতে পারছিল না, আর তখন শুভমান গিল ভালো খেলে দিচ্ছিল, ব্যাস ওইটাই পেল সুযোগ, তারপরে নির্বাচকরা তাকে ছেটে ফেললো। এবং মানে রাহুল দ্রাবিড়ও খুব একটা পছন্দের ছিল না বোধহয় ধাওয়ানোর জন্য ধাওয়ানকে আর ফেরানো হয়নি, পরে আর নেওয়াও হয়নি, বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপরে তো অবসর নিয়ে নিল, ওর জন্য ভুবনেশ্বর কুমারেরও অবসর নিয়ে নেওয়া উচিত, কি করবে খেলে, মানে আন্তর্জাতিক ক্রিকেটে সে তো আর চান্সই পায় না, তাকে সেও রেখে কি করবে, সেও মানে অবসর নিয়ে নিই। মানে এক এক করে আমাদের যে মানে যখন মানে অনেক আগের যেসব ক্রিকেটার ইয়ং প্লেয়ার ছিল তারাই এখন এক এক করে অবসর নিয়ে নিচ্ছে, এটা ভাবতেই কেমন লাগছে যে প্রত্যেকে অবসর নিয়ে নিচ্ছে এক এক করে, ধাওয়ান থেকে শুরু করে বোল্ট, সকলে এক এক করে, উইলিয়ামসন, প্রত্যেকে এক এক করে কি সুন্দর অবসর নিয়ে নিয়েছে। বিরাট কোহলি টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে, রোহিত শর্মা টি-20 থেকে, বোল্ট টি-20 থেকে, জাদেজা টি-20 থেকে, ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে, ধাওয়ান সব ধরনের ক্রিকেট থেকে। মানে এক সময় অবসর নিতেই হবে। রোহিত বিরাটও হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আরও 2-3 বছর পর অবসর নিয়ে নেবে, যখন অবসর নেবে পুরোপুরি অবসর নিয়ে নেবে, তারা বলেই দিয়েছে আমরা যখন অবসর নেব পুরোপুরি অবসর নিয়ে নেব। আর দলের সাথে রোহিত শর্মার বন্ড তার বিশেষত্ব, এটি তার দুর্দান্ত গুণ, শিখর ধাওয়ান এমনটাই বলেছেন। 2015 বিশ্বকাপের আগে আমি যখন খারাপ প্যাচের মধ্যে দিয়ে গিয়েছিলাম তখন মাই ভাই আমাকে সমর্থন করেছিল, আমি আমার ক্যাপ্টেন ধোনি ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আর ভারতীয় পেসারদের গতি বেশি, কিন্তু টেস্টে 2024-এ অস্ট্রেলিয়া 135.7 কিলোমিটার, অস্ট্রেলিয়ার পেসারদের গতি, ইন্ডিয়ার পেসারদের গতি 135 কিলোমিটার, আর পাকিস্তানের 131 কিলোমিটার, আর বাংলাদেশের 126 কিলোমিটার। মানে ভাবতেই ভালো লাগছে যে ভারতের পেসাররা এগিয়ে রয়েছে অনেক, ভারতের পেসাররা ভালো পারফরমেন্সও করেছে। টেস্ট ক্রিকেটে গত 3 বছরে টেল এন্ডারদের বিপক্ষে পাকিস্তানের বোলিং গড় বাংলাদেশের পর বিশ্বের দ্বিতীয় সব থেকে খারাপ। ইন্ডিয়া 26টা ম্যাচে 14.59 অ্যাভারেজ, আর সাউথ আফ্রিকার 21 অ্যাভারেজ হলো 18.28, আর সবার লাস্টে রয়েছে বাংলাদেশ 19টা ম্যাচে 29.33 হলো অ্যাভারেজ, আর পাকিস্তানের 18টা ম্যাচে 28.23, যা সব থেকে খারাপ। আর হোমে সব থেকে বেশি ম্যাচ হেরেছে পাকিস্তান, লাস্ট 3 বছরে 8টা ম্যাচ খেলেছে, একটাও জিততে পারেনি, 4টে হেরেছে, 4টে ড্র হয়েছে, উইনিং পার্সেন্টেজ 0। আর সবার প্রথমে রয়েছে ইংল্যান্ড, 18টা ম্যাচ খেলে 13টা জিতেছে আর 4খানা হেরেছে, একটা ড্র হয়েছে নিজেদের ঘরের মাটিতে। ইন্ডিয়া 13টা ম্যাচে 9টা জিতেছে, 2খানা হেরেছে আর 2খানা ড্র হয়েছে। এই রেকর্ড দেখলেই বোঝা যায় পাকিস্তানের থেকে ভারত কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডটাও এগিয়ে রয়েছে, কিন্তু পিছিয়ে রয়েছে একমাত্র পাকিস্তান।